আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। অনলাইন ল স্কুল বিডির পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মুত্তাকিন সাইদ। তো আজকে আলোচনা করব তামাদি আইনের গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে। যারা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেনি তাদেরকে দেখার অনুরোধ রইল। আজকে আলোচনা করব তামাদি আইনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে লিগ্যাল ডিজেবিলিটি। অর্থাৎ লিগ্যাল ডিজেবিলিটির সাথে সংশ্লিষ্ট ধারাগুলো, সেগুলো হচ্ছে ধারা 6 থেকে 9 পর্যন্ত। সময় থাকলে আমরা আরো দুইটা আলোচনা করব, 10-11 ধারা আলোচনা করব। তাহলে আজকে আলোচনার বিষয় ধারা 6 থেকে 9 পর্যন্ত, যেটাকে লিগ্যাল ডিসএবিলিটি বলে। আইনগত অক্ষমতা বা বৈধ অপারগতা। বৈধ অপারগতা সম্পর্কে একটু বলি। অর্থাৎ লিগ্যালি একটা জিনিস আপনি বৈধ অবৈধ হয়ে যাচ্ছে, যেরকম আপনার দেনমোহরের মামলা তামাদি 3 বছর, তো এমন একটা বিষয় আপনার সামনে হাজির হয়েছে, এমন একটা অক্ষমতা যেটা আপনার কোনো হাত নেই, প্রাকৃতিক ভাবে, যেরকম আপনি লোনাটিক হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে এই আইন আপনাকে হেল্প করেছে, আইন আপনাকে সাপোর্ট দিয়েছে। লিগ্যাল ডিসএবিলিটি, এই অক্ষমতা দূর হওয়ার পর আপনার ক্ষেত্রে তামাদি শুরু হবে। 3টা ডিসএবিলিটির কথা বলা আছে, আমরা আলোচনা করে বুঝবো। একটা হচ্ছে মাইনর, 2 নম্বর হচ্ছে লোনাটিক, 3 নম্বর হচ্ছে ইডিয়টস, পাগল, জড়বুদ্ধি আর নাবালক। এই 3টা। অর্থাৎ এই ডিসএবিলিটি অক্ষমতা দূর হওয়ার পর আপনার তামাদি শুরু হবে, আপনার লিগ্যাল প্রসিডিংটা শুরু হবে। তো এটা হচ্ছে লিগ্যাল ডিসএবিলিটি। পরীক্ষায় প্রশ্ন আসে যে লিগ্যাল ডিসএবিলিটি সংক্রান্ত ধারা কোনটি বা কোনগুলা, তখন প্রশ্ন উত্তর অপশন থাকে 6, 7, 8, 9, অথবা 6, 7, 8, 6, 7, এভাবে অপশন থাকে। সঠিক উত্তর হবে 6 থেকে 9 পর্যন্ত। 6, 7, 8, 9 4টা ধারায় লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে। চলুন আমরা একটু বই দেখে সরাসরি ধারাভিত্তিক থেকে আলোচনা করি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব ধারা 6, সেকশন 6। সরাসরি টাইটেল বলা আছে লিগ্যাল ডিসএবিলিটি। লিগ্যাল ডিসএবিলিটি, লিগ্যাল ডিসএবিলিটি অর্থাৎ এখানে 3 ধরনের লিগ্যাল ডিসএবিলিটির কথা বলা আছে। 1 নম্বর হচ্ছে নাবালক, 2 নম্বর হচ্ছে পাগল, 3 নম্বর হচ্ছে জড়বুদ্ধি। মাইনর, ইনসেন, ইডিয়টস। অর্থাৎ কারো যদি এই 3টা অপারগত থাকে, তাহলে সেক্ষেত্রে তার তামাদি বন্ধ থাকবে। যেদিন সে ভালো হবে সেদিন থেকে তামাদি শুরু হবে। এটা হচ্ছে মূল প্রশ্ন। আসে যে লিগ্যাল ডিসএবিলিটি কয়টি? 3টি। অথবা নিচে কোনটি লিগ্যাল ডিসএবিলিটি নয়? জড়বুদ্ধি, লোনাটিক ইত্যাদি এভাবে বলা থাকে। তাহলে আমরা একটু সেকশন ওয়াইজ, সাবসেকশন ওয়াইজ পড়ব। সাবসেকশন 1-এ বলা আছে, দেখেন আমরা একটু বই খুলে, এখানে বলা আছে হচ্ছে সিঙ্গেল লিগ্যাল ডিসএবিলিটি। সিঙ্গেল অর্থাৎ একক। আমি লিগ্যাল তেল দিলাম আর ডিসএবিলিটিতে ডি দিলাম। একক লিগ্যাল ডিসএবিলিটি। সেকশন 2-তে আছে ডাবল লিগ্যাল ডিসএবিলিটি। 3-তে আছে রিপ্রেজেন্টেটিভ সিঙ্গেল লিগ্যাল ডিসএবিলিটি। 4-এ বলা আছে রিপ্রেজেন্টেটিভ ডাবল ডিসএবিলিটি। অর্থাৎ সিঙ্গেল ডিসএবিলিটি অর্থাৎ যে ব্যক্তি, মূল ব্যক্তি, তার ক্ষেত্রে ডাবল লিগ্যাল ডিসএবিলিটি, তারপর রিপ্রেজেন্টেটিভ, 2টা আছে। অর্থাৎ সিঙ্গেল লিগ্যাল ডিসএবিলিটি বলি, আপনি এখন শুধুমাত্র যে কোনো একটা লিগ্যাল ডিসএবিলিটি, যেরকম মাইনর, আপনি মামলা করার অধিকার জন্মেছে কিন্তু আপনি মাইনর, আপনি মামলা করতে পারতেছেন, তাহলে যতদিন পর্যন্ত আপনি সাবালক না হচ্ছেন ততদিন পর্যন্ত আপনার মামলার অধিকারটা অর্থাৎ তামাদি গ্রহণটা বন্ধ থাকবে। অর্থাৎ
এই 6 থেকে 9 পর্যন্ত ধারায় হচ্ছে তামাদি গণনা বন্ধ থাকবে। যখন আপনি সুস্থ হবেন, যখন আপনি এখান থেকে উদ্ধার পাবেন, তখন থেকে আপনার তামাদি গণনা শুরু হবে। নাম আপনি যে কোনো একটা আছে, মাইনর অবলিক ইনসেন অবলিক ইডিয়টস, যে কোনো একটা আছে, এটা হচ্ছে সিঙ্গেল লিগ্যাল ডিসএবিলিটি। ডাবলটা কি? ডাবলটা হচ্ছে আপনি মাইনর আছেন, মাইনর থাকা অবস্থায় পরবর্তীতে আর একটা লিগ্যাল ডিসএবিলিটি চলে আসছে। যেরকম আপনার সাবালক হওয়ার বছর হচ্ছে 18 বছর, কিন্তু 17 বছর 9 মাস 29 দিন অথবা 30 দিনের মাথায় আপনি আবার পাগল হয়ে গেছেন। এই হচ্ছে ডাবল লিগ্যাল ডিসএবিলিটি। এটা হচ্ছে ডাবল, অর্থাৎ এটা ক্লিয়ার করি, অর্থাৎ সিঙ্গেল হচ্ছে যে কোনো একটা, পাগল না বলো অথবা চরমপন্থীতা যে কোনো একটা থাকবে। ডাবল হচ্ছে আপনি যে কোনো একটা থাকা অবস্থায় পরবর্তীতে আর একটা লিগ্যাল ডিসএবিলিটি আপনার সাথে যোগ হবে। এই যে বললাম, আপনার 18 বছর পূর্ণ হলে নাবালকত্ব আপনার শেষ হচ্ছে, কিন্তু এটা শেষ হওয়ার পূর্বেই নতুন একটা আপনি পাগল হয়ে গেলেন, সেক্ষেত্রে এই লিগ্যাল ডিসএবিলিটি আসার শেষ হওয়ার পর তখন আপনার আমাদের কোনো সরব। এবার রিপ্রেজেন্টেটিভ, আপনার রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে একই অবস্থা, সিঙ্গেল। আপনি মারা যাওয়ার পর আপনার উত্তরাধিকারী অথবা আপনার কোনো প্রতিনিধি মোকদ্দমা করবে, এটা করার ক্ষেত্রে তারও লিগ্যাল ডিসএবিলিটি আছে। সে যখন মাইনর থেকে সাবালক হবে তখন তার লিগ্যাল ডিসএবিলিটি শুরু হবে, মানে তামাদি গণনা শুরু হবে লিগ্যাল ডিসএবিলিটি দূর হওয়ার পর। অনুরূপ ভাবে তার এই সিঙ্গেল যাওয়ার পর, তার সিঙ্গেল থাকা অবস্থায় যদি কোনো সাথে আবার ডাবল অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে এই 6-4 অনুযায়ী বিধানটা তামাদি গণনা মকুব থাকবে। এই ছিল আমাদের 6 ধারা, অর্থাৎ 6 ধারা একে বলা আছে সিঙ্গেল লিগ্যাল ডিসএবিলিটি, 2 বলা আছে ডাবল, 3 বলা আছে রিপ্রেজেন্টেটিভ সিঙ্গেল ডিসএবিলিটি, 4 বলা আছে রিপ্রেজেন্টেটিভ ডাবল লিগ্যাল ডিসএবিলিটি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। 6 ধারা আমাদের ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব 7 ধারা নিয়ে। এখানে 6 ধারা বেশ কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে করবেন। উদাহরণ থেকে বারবার কোশ্চেন আসে, এখানে কোশ্চেন বা পাবলিক কোশ্চেন উদাহরণ থেকে হুবহু তুলে দেওয়া হয়। তো আমি যদি উদাহরণগুলো আপনাদেরকে বলি, এখানে বলা আছে উদাহরণ কটা হচ্ছে 6-1, উদাহরণ খটা হচ্ছে 6-2, উদাহরণ গটা হচ্ছে 6-4। এই উদাহরণটা আপনারা পড়ে নেবেন। এভাবে পড়ে নিলে তাহলে আপনাদের পরীক্ষা আনসার করার সুবিধা হবে। এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। তাহলে আমরা সেকশন 7 চলে যাই। এটা সরাসরি বলা আছে হচ্ছে লিগ্যাল ডিসএবিলিটি সিভিল প্লান্টিভ। এটাকে আমরা যদি সংক্ষেপে নাম দিই তাহলে জয়েন্ট লিগ্যাল ডিসএবিলিটি, অর্থাৎ এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনারা কয়েকজন মিলে পার্টনারশিপ বিজনেস করছেন। এখন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে তো কয়েকজন অংশীদার থাকে, তাহলে সবার ক্ষেত্রে যদি কোম্পানি একটা খুললেন আপনারা সবাই মিলে, কোম্পানি খোলার পর তাহলে সবার প্রতি তো আমাদের গণনা শুরু হবে। কিন্তু একটা ব্যক্তি এর মধ্যে একজন মাইনর, ধরেন একজন মাইনর পার্টনার আছে আপনার, অথবা একজন হচ্ছে লোনাটিক হয়ে গেল, যেকোনো একটা হলো, অথবা একজন ইডিয়টস যেকোনো ভাবে, কারণ তার মাথার সমস্যা হয়ে গেল, যার মধ্যে তার উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। আর কোম্পানির একটা ঋণ আছে 10 লাখ টাকা, বা সাপোজ ধরেন 20 লাখ টাকা একটা লোন আছে, লোনটা পরিশোধ করতে হবে, অথবা একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে। সেক্ষেত্রে কি সাইন করতে আমাদের এটা কবে থেকে শুরু হবে? যদি কোম্পানি মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে বলা থাকে যে যেকোনো একজন ব্যক্তি কোম্পানির পক্ষে দায় মুক্তি করতে পারবে অথবা যেকোনো এগ্রিমেন্টে অ্যাটাচ করতে পারবে, তাহলে সেক্ষেত্রে তামাদি গণনাটা শুরু হবে। আর যদি তামাদির ওই কোম্পানি যদি মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে বলা থাকে যে সবার পক্ষ থেকে সবাই সম্মিলিতভাবে দায় মুক্তি করবে এবং সবাই এগ্রিমেন্টে অংশগ্রহণ করবে, তাহলে সেক্ষেত্রে সবার উপরে লিগ্যাল ডিসএবিলিটিটা প্রযোজ্য হবে। অর্থাৎ সবার ডিসএবিলিটি দূর হওয়ার পর থেকেই তামাদি গণনা শুরু হবে। অর্থাৎ যে কোনো একজন ব্যক্তি তামাদি শেষ হলেই, একজন ব্যক্তির ডিসএবিলিটি শেষ হলেই তার তামাদি গণনা শুরু হবে না। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা জানতে পারলাম যে জয়েন্ট লিগ্যাল ডিসএবিলিটির ক্ষেত্রে যদি কোম্পানির নিয়মে বলা থাকে যে কোনো একজন দায় মুক্তি করতে পারবে, তাহলে সেক্ষেত্রে তামাদি শুরু হবে। আর যদি না বলা থাকে তাহলে সবাই ভালো হওয়ার পর থেকে তামাদি শুরু হবে। এটা 7 ধারার বিষয়, এটা হচ্ছে এতটুকু জানলেই হবে। সেকশন 8, সেকশন 8টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়বেন। জয়েন্ট লিগ্যাল ডিসএবিলিটি, একটা ফার্মের একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়ে নেবেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ। এবার সেকশন 8
স্পেশাল লিগ্যাল ডিসেবিলিটি, সরি স্পেশাল লিগ্যাল ডিসেবিলিটি, স্পেশাল এক্সেপশন বলা আছে এখানে, বিশেষ ব্যতিক্রম। অর্থাৎ বিশেষ ব্যতিক্রমটা এই জন্য বলা আছে, এটা হচ্ছে একটা সাধারণ একটা নিয়মের একটু বিপরীত বিপরীত বলা চলে। আচ্ছা, এটা হচ্ছে আপনার বিশেষ যে তামাদি আমরা পড়লাম স্পেশাল এক্সেপশন, এটার ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ যে কোনো মামলার তামাদি আমরা একটু এখানে পড়ে রাখি যেটা কোন কোন জায়গার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোন কোন জায়গার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা 6-7 ধারা হচ্ছে অগ্রগয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর কোনো ক্রমেই 3 বছরের বেশি পাবে না। অর্থাৎ যে কোনো মামলার তামাদির মেয়াদ, সাপোজ লিগ্যাল ডিসেবিলিটি দূর হওয়ার পর, সাপোজ এসআর এর 9 ধারা তামাদি হচ্ছে, এসআর এর 9 ধারা তামাদি 6 মাস, 6 মাসে দখল পুনরুদ্ধার করবেন। আবার এসআর এর 8 ধারা এর তামাদি হচ্ছে 12 বছর। এখন আপনি পাগল অথবা নাবালক যেটাই হোক না কেন, সেটা অবসানের পর আপনি কতদিন সময় পাবেন? মূল কথা হচ্ছে এটা প্রথমে প্রযোজ্য হবে না হচ্ছে অগ্রগয়ের ক্ষেত্রে, আর দ্বিতীয় হচ্ছে এই যে তামাদির আপনার 6 মাস সময়, এটার ক্ষেত্রে আপনি লিগ্যাল ডিসেবিলিটি দূর হওয়ার পর কতদিন পাবেন? যেটা তামাদি 3 বছরের নিচে, সেটা তামাদি ফুল তামাদি পাবে। 3 বছর নিচে নিচে হলে সব তামাদি পাবে, মানে পুরোটা আর কি, পুরো তামাদি পাবে। আর যদি 3 বছরের উপরে হয়, 3 বছরের উপরে, তাহলে সেক্ষেত্রে সর্বসাকুল্যে সর্বোচ্চ 3 বছর। অর্থাৎ আপনি যে পাগল ছিলেন, পাগল নাবালক হওয়ার পরে আপনার তামাদি হচ্ছে 12 বছর, কিন্তু 12 বছর আপনি পাবেন না, এখানে পাবেন সর্বসাকুল্যে আপনি 3 বছর। সাপোজ আপনি 12 বছর যাওয়ার পর আপনি ভালো হলেন হচ্ছে 10 বছরের মাথায়, তাহলে 10 বছরের মাথায় ভালো হওয়ার পর তাহলে আপনি তামাদি এখানে 2 বছর বাসে অতিরিক্ত 1 বছর পাবেন, মোট 3 বছর। এখানে আপনি ভালো হয়েছেন হচ্ছে 11 বছরে গিয়ে, তাহলে 11 বছর এখানে বাসে আপনার মূল তামাদি 1 বছর, 1 বছরের সাথে বাকি 2 বছর যোগ করে মোট 3 বছর। অর্থাৎ যেটাই থাকুক না কেন তামাদি, আপনি সর্বসাকুল্যে 3 বছর পাবেন, এর বেশি পাওয়া যাবে না। যেটা তামাদি 3 বছর নিচ্ছে সেটা তামাদি ফুল পাবেন। অর্থাৎ আপনি 6 মাস যদি তামাদি থাকে, আপনি 5 মাস পাগল ছিলেন, তাহলে সেক্ষেত্রে সর্বসাকুল্যে আপনি মোট বাকি 1 মাস যোগ করে আর 6 মাস পাবেন। কিন্তু আপনার তামাদি 6 মাস, কিন্তু আপনি 3 বছর পাচ্ছেন না, এটা হবে না। মূল তামাদির চেয়ে বেশি পাওয়া যাবে না যদি 3 বছর নিচে হয়, আর যদি 3 বছরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে সর্বসাকুল্যে 3 বছর পাবেন। আশা করি বুঝতে পারছেন, বিষয়টা একটু জটিল আছে, আবার আমি রিপিট করছি। অর্থাৎ এইখানে যদি মূল মামলা হয়, অর্থাৎ মূল মামলার যে তামাদিটা আছে, এই তামাদিটা শেষ হবে যখন, সেই ক্ষেত্রে আপনি মাইনর ছিলেন, মাইনর থাকা অবস্থায় আপনার তামাদি সাপোজ ধরুন 12 বছর, 12 বছর পর আপনি ভালো হয়েছেন 9 বছরে, তাহলে বাকি থাকে মূল তামাদির আপনার ভালো আছে সময় আছে 3 বছর, তাহলে সেক্ষেত্রে আপনি 3 বছরই পাচ্ছেন। কিন্তু আপনি যখন 12 বছরে যায় মাথায় ভালো হয়েছেন, তাহলে সেক্ষেত্রে এখন থেকে 3 বছর পাবেন। অর্থাৎ মূল তামাদির শেষে যদি আপনার টাইম থাকে, ওই তামাদির সাথে সর্বসাকুল্যে মোট 3 বছর পাবেন। এটা হচ্ছে মূল বিষয়, আর এটা অগ্রগয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা আধারে এতটুকু জানলেই হবে। এটা একটু জটিল আছে, বারবার রিভিশন দিলে মনে থাকবে। এবার আমরা একটু 9 ধারা পড়ি। 9 ধারা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কন্টিনিউয়াস রানিং, অর্থাৎ তামাদি অবিরাম চলন, অবিরাম চলন। তামাদি একবার শুরু হলে কোনো লিগ্যাল ডিসেবিলিটি আর তাকে থামাতে পারবে না। যেরকম আপনি একবার মাইনর থেকে ভালো হলেন, সাবালক হলেন,
সাবালক হলেন, সাবালক হওয়ার পর আবার পাগল হয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই পাগলামি আর আপনার ক্ষেত্রে মামলা দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই মামলাটা দায়ের করতে হবে। আপনি করেন আর আপনার প্রতিনিধির মধ্যে যেভাবে করেন না সেটা করতে হবে। নো সাবসিকুয়েন্ট লিগ্যাল ডিসএবিলিটি এখানে কাজে আসবে না, অর্থাৎ তামাদি এখানে চলতেই থাকবে। কিন্তু যদি একবার আপনার মাইনর থাকা অবস্থায় তামাদি শেষ না হতে আপনি যদি পাগল হয়ে যান বা ইডিয়েটস হয়ে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু তামাদি বন্ধ থাকবে। কিন্তু যদি একবার তামাদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে শেষ হবে না। এটাকে বলা হচ্ছে তামাদি অবিরাম চলন। কোশ্চেনটা বারবার আসছে যে তামাদি অবিরাম চলন কোথায় বলা আছে? 9 ধারা, এটা হচ্ছে লিমিটেশন 9 ধারা বলা আছে, এখানে একটা বলা আছে। আর প্রোভাইজোতে একটা বিষয় আছে, লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন। লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে একজনের সম্পত্তি অন্যজন যখন পরিচালনা করে তখন সেই লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন বলে। অর্থাৎ ওই ক্ষেত্রে তো আমাদের বিষয়টা গণনার ক্ষেত্রে একটা বিষয় আছে যে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে কি তাহলে কি আমাদের গণনা অবিরাম চলন থাকবে কিনা? না, যতদিন পর্যন্ত তার ভিতরে স্থগিত থাকবে ততদিন পর্যন্ত এই তার তামাদি গণনাটা গণনা করা হবে না। সাপোজ আপনার জিনিস আমার কাছে আছে, আমার কাছে থাকাকালীন আপনি তামাদি গণনা শুরু হবে কিনা? না, আপনার জিনিস আমার কাছে আছে, একটা যেভাবে দিয়েছেন না বন্ধ হোক বা যেভাবে হোক, দেওয়ার পর যদি আপনার পরবর্তীতে ওই জিনিসটা ফেরত না পর্যন্ত, ওই টাকাটা ফেরত না দেওয়া পর্যন্ত, এই লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমার অবিরামও চলবে না। অর্থাৎ এখানে একটু ব্যতিক্রম বলা আছে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। এই ছিল লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কিত আমাদের আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা আবার আলোচনা করবো অন্য একটা বিষয় নিয়ে। আজকে ভিডিও এ পর্যন্তই থাক। আমরা লিগ্যাল ডিসএবিলিটি পর্যন্ত জানতে পারলাম। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারবেন, পরবর্তীতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি উত্তর পেয়ে যাবেন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আরেকটি অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।